আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন সিইসি। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ জানালেন চিফ হুইপ। দেশ থেকে দুর্নীতি দূর করায় মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। বিদ্যুতের ঘাটতি বন্ধে ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। ৯,০০০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে। জামিনে মুক্তি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। হলফনামায় তথ্য গোপনের দায়ে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট। হামে মারা যাওয়া শিশুদের ৮০% পায়নি টিকা, অপুষ্টিতে ভুগছিল ৬৫%। তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির। এবং কলকাতায় নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু, ৫ জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে কালই প্রকাশিত হবে ফলাফলের গ্যাজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। কে হবেন আগামী রাষ্ট্রপতি, এ নিয়ে চলছে আলোচনা। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সময় চালানো যাবে না কোনো ধরনের প্রচারণা। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামী ২১ আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনের শুরু হওয়ার পর বিটিভিতে ২০ মিনিট লাইভ হবে, শেষে ফলাফলও লাইভ ঘোষণা করা হবে বলেও জানান চিফ হুইপ। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। আমাদের 2 জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে মাসুদুজ্জামান।
দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 168 দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের 8ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের 99(1) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন, ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন, এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তো পরবর্তী আপনারাই সমাজে ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাবেন ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে, সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। 9,333 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠক। এতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 12টি প্রকল্পের মধ্যে অনুমোদন পায় 10টি প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,488 কোটি 71 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লক্ষ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কোন কোন প্রকল্পের পর্যবেক্ষণ আছে এবং 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় 9,333 কোটি 58 লক্ষ টাকা। জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ, দেশের 10টি মেডিকেল কলেজে 19টি ছাত্রাবাস নির্মাণ, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকের দ্বিতীয় সভায়। বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ। সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫,০০০ কোটি টাকা এবং লালমনিরহাটে নদী ভাঙন রোধে ২৯৮ কোটি টাকার প্রকল্পেও অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্যও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বিকেল 4:30টার দিকে কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গত 17 আগস্ট সবশেষ দায়ের হওয়া মামলাতেও খায়রুল হকের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 10 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টার ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। এর আগে আরও 7টি মামলায় বিভিন্ন সময় জামিন পান বিচারপতি খায়রুল হক। গত বছরের 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী 6 আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন এই রিট দায়ের করেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজি কাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো আইনি বাধা রইল না। হামে মারা যাওয়া শিশুদের ৮০% টিকা পায়নি। শিশু হাসপাতাল ও ICD-DRB যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণায় আরও দেখা যায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের ৮২% ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পায়নি। ফলে অপুষ্টিজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল তাদের। এদিকে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 5 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 922 শিশু। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে 99 শিশুর, আর 823 শিশু মারা গেছে হামের উপসর্গে। অন্তর্বর্তী সরকার টিকা কেনায় অবহেলা করায় হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিমত বিশেষজ্ঞদের। বিএনপি সরকার ক্ষমতায় এসে টিকা কার্যক্রম জোরদার করে। এরপরও হাম উপসর্গে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং ICD-DRB। হাসপাতালে ভর্তি হওয়া 354 জন হামে আক্রান্ত শিশুর উপর গবেষণাটি পরিচালনা করেন তারা। এতে দেখা যায় আক্রান্ত শিশুদের 43% বয়স ছিল 3 থেকে 9 মাসের মধ্যে। শিশু হাসপাতাল মিলনায়তনে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম ও ICD-DRBর পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। গবেষণায় বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে 341 শিশুকে 4টি দলে ভাগ করা হয়। নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী 146 শিশুর মধ্যে 142 জনের হাম শনাক্ত হয়। টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া 126 শিশুর মধ্যে 122 জনের হাম শনাক্ত হয়েছে। 1 ডোজ টিকা নেওয়া 48 শিশুর মধ্যে 44 জনের এবং সুপারিশকৃত 2 ডোজ টিকা নেওয়া 21 শিশুর মধ্যে 16 জনের হাম শনাক্ত হয়েছে। গবেষণায় শনাক্ত সব হাম ভাইরাস B3 সাবক্লেডের অন্তর্ভুক্ত। অন্যান্য দেশে শনাক্ত B3 ভাইরাসের সঙ্গে এসব ভাইরাসের মিল রয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রোগী আসে না। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেল শিখা ইনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ 80 জনকে।
ফায়ার সার্ভিস বলছে এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, হোটেলটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এই নিয়ে কলকাতায় 2 দিনে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 17 জন নিহত হল। কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তীর তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল শিখা ইনে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর 4টি ইউনিট, পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় 6 পুরুষ, 2 নারী ও 1 শিশুকে, যাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় ঘটনাস্থল থেকে 80 জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে অবৈধ কাজ করেছে পুরো টোটালি। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এত হতাহতের ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শনে আসেন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। দুর্ঘটনার জন্য বিগত মমতা ব্যানার্জি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তারা। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে লিগ্যাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যা ছবে আপনি দেখবেন চারিদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। এটা আসলে জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়। বাংলাদেশি হাই কমিশনার ওখানে গিয়েছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের। 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা যায় 9 জন। তারপর সেখানকার হোটেলগুলির নানা অব্যবস্থাপনার চিত্র প্রশাসনের সামনে উঠে আসে। পরে সেখানে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। শিখা ইনে দুর্ঘটনার পর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেলগুলোয় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে এমন আশা কলকাতাবাসীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জন নিহত হয়েছেন। অন্য নিহতরা হলেন তার স্ত্রী আফসানা শিমিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। সকালে এই খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল 9-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত 3 আগস্ট দেবাশিস দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতে হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 8 বাংলাদেশের মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। তারা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর। অপরজন ঢাকার আমিন বাজারের আহমেদ বাবু। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। মরদেহ দেশে আনার পুরো খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। এই ঘটনায় গভীর শোক ও নিহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনাও জানান শামা ওবায়েদ। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সেবা দিতে হেল্পলাইন চালু করেছে মন্ত্রণালয়। যারা নিহত হয়েছেন
তারা জানা গেছে একই পরিবারের 4 জন। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আমন্ত্রণের পেছনে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবে এগোবে না বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর জিয়া উদ্যানে। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, আমন্ত্রণের পেছনে ভারতের স্বার্থ থাকলে তাতে কোনোভাবেই সাড়া দেবে না বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন। আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা শক্ত হাতে প্রতিহত করার কথা বলেন বিএনপির এই নেতা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। তিনি বলেন, যুক্তি সহকারে তথ্য উপস্থাপন ও বক্তব্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের ভিত্তি বিতর্কের মঞ্চ। প্রতিযোগিতার সঞ্চালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের মতো শ্রমঘন দেশের সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কর্মসংস্থানে বাধা সৃষ্টি ও অর্থনৈতিক বৈষম্য তৈরির শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তৌহি। বিএএফ শাইন কলেজ ঢাকা আয়োজন করে 4 দিনব্যাপী বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার। এতে অংশ নেয় শাইন কলেজগুলোর প্রায় 300 শিক্ষার্থী। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ। মডারেটর হিসেবে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। একটি নতুন আবিষ্কার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মানব সভ্যতা এগিয়ে গেছে। একটি ছুরি দিয়ে অস্ত্রোপচার সফল হলে পৃথিবীর মানুষের অপব্যবহার হলে ছুরিটাকে কি অপরাধী বানাবেন? বিতর্কের বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়, অস্তিত্বের সংকট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএএফ শাইন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। শিক্ষার্থীদের এই উদ্দীপনা সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ বলেন, বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়, তাই স্কুল কলেজে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আঙ্গিকে আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠানটা হলো আমাদের সংসদ ভবন। সেইখানে দাঁড়িয়ে যুক্তি সহকারে একটা তথ্য উপস্থাপন করা, নিজের যে বক্তব্য সেটা জোরালোভাবে উপস্থাপন মনোযোগ আকর্ষণ করা, এটার জন্য এই তর্কের যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু এখানে স্থাপন করা হয়। এই যে চর্চা, এই চর্চাটা যাতে আগামীতেও অটুট থাকে এবং এটা যাতে ধারাবাহিকতা থাকে। স্কুল ও কলেজ পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে একজন শিক্ষার্থীর কৌতূহলী মন গড়ে ওঠে, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে এবং
সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সম্পদের ব্যবহারকে কমিয়ে বেকার সমস্যা তৈরি করবে কিনা তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা মানব সম্পদের যে ব্যবহার, সে ব্যবহারের ঘাটতি করতে পারে, সেটি আমরা আশঙ্কা করছি। আমাদের বলা হয় যে তারা কাজ হারাতে পারে, সমগ্র বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বত্র ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের এই 19-20 কোটি মানুষের মধ্যে তারা কাজ হারানোর যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে তারা পড়তে পারে। এটি তো একটি চ্যালেঞ্জ রয়েছেই। সেই চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে আমরা মনে করি যে আমাদেরকে কীভাবে এর সুফলকে গ্রহণ করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এআই অপব্যবহারের মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের ক্রমশ নিজস্ব সত্তা ও স্বাধীনতা হারানোর শঙ্কা রয়েছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি, সেটি হচ্ছে অপতথ্য, ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে সমাজে ঘৃণা ছড়ানোর যে একটা অপচেষ্টা করছে কিছু কিছু মানুষ, সেটি এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় একটি আমাদের জন্য একটা খারাপ সংকেত হিসেবে দেখা যাচ্ছে। আমরা কি এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সেভাবে কিন্তু আমরা ওয়াকিবল হতে পারছি? আমরা সেরকম ট্রেনিং কি আমরা নিতে পারছি? আমরা কি জানতে পারছি এআই প্রযুক্তির ব্যবহার আমাদেরকে কি কি সুফল দিতে পারে? এর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আধুনিক যে বিজ্ঞান মনস্কতা অর্জন করতে পারে? সুতরাং আমাদের অ্যাডাপ্টেশনটা এখানে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় বিএএফ শাইন ইংলিশ মিডিয়াম কলেজের বিতার্কিকদের হারিয়ে জয় পেয়েছে বিএএফ শাইন কলেজ কর্মীটলার বিতার্কিকরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। যেসব সাংবাদিকরা ফ্যাসিবাদের সহযোগিতা করেছে তারাই কারাগারে আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকতার পেশাকে কেউ যেন কুলুষিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনো ছিল না। তবে এই সুযোগে কেউ কেউ ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা করছে, যা মেনে নেওয়া হবে না। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ নামে যে আইন সংসদে তোলা হচ্ছে তা কালো আইন বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। সত্যিকার অর্থে গুমকে নিরুৎসাহিত করবে এমন আইন এটি নয় বলে জানিয়ে তারা বলেন, গুমের তদন্ত পুলিশ করলে তা নিরপেক্ষ হবে না। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন, প্রতিশ্রুতি এবং বাস্তবতা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। গুম সংশ্লিষ্ট অপরাধীদের বাঁচাতে নতুন এই আইনটি করা হচ্ছে এমন অভিযোগ এনে বক্তারা বলেন, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগীদের অধিকার সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে শক্তিশালী একটি আইন এখন সময়ের দাবি। যে ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। এই সরকার কোন রকম চক্ষু লজ্জা, আত্মসম্মান বোধ যদি থাকতো, এই গার্বেজ ল তারা কোনদিন জনসম্মুখে প্রকাশ করার দুঃসাহস করতো না। স্বামীর মরদেহ দেখতে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি এই আবেদন মঞ্জুর করেন। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় তিনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। এর আগে দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ আগামীকাল সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এবারে আন্তর্জাতিক সংবাদ।
সামরিক আগ্রাসনে চরমভাবে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালী মুক্ত করতে তেহরানের কাছে যুক্তরাষ্ট্র আকুতি জানিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের একটি বার্তায় তিনি বলেন, হরমুজ থেকে মাইন অপসারণ চলছে এবং ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত রয়েছে। অবশ্য নেভাল ট্র্যাকিং সার্ভিসের বরাতে CNN জানিয়েছে ৮০% বেশি জাহাজ IRGCর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রণালীটি পাড়ি দিচ্ছে। এবারে খেলার খবর। ডারউইনের মতো মেকাই টেস্টেও জয় চায় বাংলাদেশ। অনুশীলনে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শরীফুল ইসলাম তেমনটাই জানান। ডারউইন জয়ের পর বাংলাদেশে আছে ফুরফুরে মেজাজে, তবে একেবারে নির্ভার নয়। মেকাই টেস্টও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত মিরাজরা। জিম অনুশীলনে তাই ঘাম ছড়ালেন সবাই, যেন প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেন সবাই। পরাগ আরমানের রিপোর্ট। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে 9 উইকেটে হারিয়েছে অজিদের। ম্যাচের প্রতিটি সেশনই রাজত্ব করেছে টাইগাররা। দারুণ এই জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে তামিম শান্তদের। ডারউইনের ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাই চ্যালেঞ্জ। আর এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট। ডারউইনে ছিল ড্রপ ইন পিচ। আবহাওয়া অনেকটা ভিন্ন, তাতে করে টাইগারদের জন্য বড় সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোই দেখা যেতে পারে। তবে জয়ের জন্য আশাবাদী বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। চোটের কারণে ডারউইন টেস্ট খেলা হয়নি পেসার শরীফুলের। আত্মবিশ্বাসী এক টাইগার শিবিরের সদস্য হতে পেরে তিনিও মুগ্ধ। ম্যাকাই টেস্ট খেলার জন্য প্রস্তুত শরীফুল ইসলাম। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার, দেখা যাক কতটুকু উপরওয়ালা নিয়ে যেতে পারি। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। ম্যাকাইয়ের মাঠে এবারই প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে। উইকেটের প্রকৃতি বিবেচনায় শুরুতে পেসাররা সুবিধা পাবেন। 4 পেসার সঠিক লাইন লেন্থে বল করতে পারলে আবারও অজিদের অস্বস্তিতে ফেলা বাংলাদেশের জন্য অসম্ভব কোনো কাজ নয়। পরাগ আরমান, এটিএন বাংলা। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর টেস্ট র্যাঙ্কিংয়ের বড় লাভ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে 84 ধাপ এগিয়ে তানজিদ হাসান তামিম উঠে এসেছেন 88তম স্থানে। আর 84 রান করে 9 ধাপ এগিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবস্থান 20তম। 5 ধাপ এগিয়ে মুমিনুল হক আছেন 31তম স্থানে। ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম আছেন 18তম স্থানে। 3 ধাপ এগিয়ে সাদমান ইসলাম আছেন 58তম স্থানে। বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হাসান মাহমুদের। 26 ধাপ এগিয়ে এই ডানহাতি পেসার আছেন 38তম স্থানে। বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন তাইজুল ইসলাম 11তম স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 35 বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন সিএসি। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ জানালেন চিফ হুইপ। দেশ থেকে দুর্নীতি দূর করায় মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। বিদ্যুতের ঘাটতি বন্ধে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। 9,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন একনেকে। জামিনে মুক্তি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। হলফনামায় তথ্য গোপনের দায়ে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট। হামে মারা যাওয়া শিশুদের 80% পায়নি টিকা, অপুষ্টিতে ভুগছিল 65%। তথ্য শিশু হাসপাতাল ও ICD-DRBর। এবং কলকাতায় নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 8 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, 5 জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।